গার্মেন্টসের কমার্শিয়াল বা প্রোডাকশন, আপনি যে ডিপার্টমেন্টে থাকুন না কেন, আজকের এই আলোচনাটা সবার জন্যই খুব জরুরি। আমরা এমন একটা ডকুমেন্ট নিয়ে কথা বলবো যার একটা ছোট্ট ভুলের জন্য আপনার কোম্পানির লক্ষ লক্ষ টাকার পেমেন্ট আটকে যেতে পারে। চলুন বিল অফ লেডিংয়ের এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে একদম সহজ করে বুঝে নিই। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা মাত্র কাগজের ওপর সামান্য একটা টাইপিং ভুলের জন্য কেন লক্ষ লক্ষ ডলারের একটা পুরো শিপমেন্ট আটকে যেতে পারে, আর আপনার পেমেন্টও একদম ফ্রিজ হয়ে যেতে পারে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে বিল অফ লেডিংয়ের ভেতরে। তো আজকে আমরা কি দেখব, চলুন একটা কুইক ব্রেকডাউন দেখে নিই। প্রথমে জানব বিল অফ লেডিং জিনিসটা আসলে কি। তারপর দেখব সমুদ্র আর আকাশপথের ডকুমেন্টের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। এরপরে বুঝব কিভাবে এই কাগজটা পণ্যের মালিকানা ঠিক করে দেয়। আর সবশেষে সবচেয়ে জরুরি বিষয়, কিভাবে এটা ব্যবহার করে একটা ফ্যাক্টরির পেমেন্ট নিশ্চিত করা যায়। ওকে, চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি বিল অফ লেডিং বা B/L, আসলে জিনিসটা কি? দেখুন, খুব সহজ করে বললে বিল অফ লেডিং হলো শিপিং লাইনে দেওয়া একটা লিগ্যাল ডকুমেন্ট। মানে আপনার ফ্যাক্টরির কমার্শিয়াল টিম যখন একটা শিপমেন্ট বুক করে, তখন শিপিং লাইন বা ফরওয়ার্ডার এই কাগজটা ইস্যু করে। এটাই হলো প্রমাণ যে আপনার ফ্যাক্টরির মালগুলো তারা বুঝে পেয়েছে এবং জাহাজে তোলার জন্য রেডি। আমরা ফ্যাক্টরির ভাষায় এটাকে বলি পণ্য পাঠানোর কাগজ। এই একটা কাগজের কিন্তু আসলে 3টা বড় কাজ আছে। প্রথমত, এটা একটা রসিদ, মানে এটা প্রমাণ করে যে শিপিং লাইন আপনার মালপত্র বুঝে পেয়েছে। দ্বিতীয়ত, এটা আপনার ফ্যাক্টরি আর শিপিং লাইনের মধ্যে একটা ট্রান্সপোর্ট কন্ট্রাক্টের প্রমাণ। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, কিছু ক্ষেত্রে এটা পণ্যের মালিকানার দলিল বা ডকুমেন্ট অফ টাইটেল হিসেবেও কাজ করে। এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুব জরুরি। এখন একটা খুব জরুরি বিষয় বোঝা দরকার, বিশেষ করে যারা কমার্শিয়াল ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য। সেটা হলো সমুদ্রপথে আর আকাশপথে যে ডকুমেন্ট ব্যবহার হয় তার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। সমুদ্রপথে চালানের জন্য আমরা ব্যবহার করি বিল অফ লেডিং বা BL, আর আকাশপথে ব্যবহার করি এয়ারওয়ে বিল বা AWB। এখানে মূল পার্থক্যটাই হল মালিকানা হস্তান্তর নিয়ে। দেখুন, জাহাজে মাল যেতে অনেক সময় লাগে। এই সময়ে পণ্যের মালিকানা কেনাবেচা বা পরিবর্তন করার দরকার হতে পারে। এজন্য বিল অফ লেডিং নেগোশিয়েবল বা হস্তান্তরযোগ্য হতে পারে। কিন্তু এয়ার কার্গো তো খুব দ্রুত পৌঁছায়, তাই সেখানে মালিকানা বদলের সুযোগ থাকে না। এই কারণে এয়ারওয়ে বিলস সবসময় নন নেগোশিয়েবল হয়। আচ্ছা, এর মানেটা বাস্তবে কি দাঁড়ায়? ধরুন এরে মাল গেল, যার নামে AWB করা হয়েছে সে শুধু তার আইডি কার্ড দেখিয়েই এয়ারপোর্ট থেকে মাল ছাড়িয়ে নিতে পারবে। কিন্তু শিপমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা একদম অন্য রকম। বায়ারকে অবশ্যই অরিজিনাল B/L ডকুমেন্টটা পোর্টে জমা দিতে হবে। ওই অরিজিনাল কাগজ ছাড়া এক কন্টেনার মালও খালাস করা সম্ভব না। এই যে আমি মালিকানার কথা বললাম, চলুন এই জিনিসটাই আর একটু গভীরে গিয়ে বুঝি। কারণ এখানেই লুকিয়ে আছে বিল অফ লেডিংয়ের আসল পাওয়ার। বিল অফ লেডিং মূলত 2 ধরনের হয়। একটা হলো স্ট্রেইট BL, যেখানে সরাসরি বায়ারের নাম লেখা থাকে, এটা আর হস্তান্তর করা যায় না। কিন্তু দ্বিতীয়টা অর্ডার BL, এটি সবচেয়ে শক্তিশালী। এখানে লেখা থাকে টু অর্ডার অফ শিপার বা টু অর্ডার অফ ব্যাংক। এটা ঠিক একটা ব্ল্যাঙ্ক চেকের মতো, যেখানে শুধু সই করে দেওয়া হয়েছে। যার হাতেই অরিজিনাল এন্ডোর্স করা কাগজটা থাকবে, পোর্টের সব মাল তারই। এর মানে হলো যখন একটা কন্টেনার পোর্টে পৌঁছায় আর সেটার সাথে অর্ডার BL থাকে, তখন কাস্টমস বা পোর্ট কর্তৃপক্ষ এটা দেখে না যে কন্টেনারটা কার নামে এসেছে। তারা শুধু একটাই জিনিস দেখে, এই অরিজিনাল কাগজটা কার হাতে আছে। যার হাতে এন্ডোর্স করা অরিজিনাল কাগজ থাকবে, মাল তারই। এটাই এর সবচেয়ে বড় ক্ষমতা। এতক্ষণ তো আমরা লজিস্টিক্স নিয়ে কথা বললাম, কিন্তু দিন শেষে সবচেয়ে জরুরি প্রশ্নটা কি? টাকা। এই কাগজের সাথে আমাদের ফ্যাক্টরির পেমেন্টের সম্পর্কটা কোথায়? চলুন এবার সেই কানেকশনটাই দেখি। ভাবুন তো একবার, আপনার ফ্যাক্টরি থেকে $2.5 লক্ষ একটা বড় শিপমেন্ট যাচ্ছে। এই বিশাল অঙ্কের টাকাটা আপনার কোম্পানির অ্যাকাউন্টে কিভাবে আসবে, তার পুরো প্রক্রিয়াটাই কিন্তু এই একটা ডকুমেন্টের উপর নির্ভর করতে পারে। বেশিরভাগ ইন্টারন্যাশনাল পেমেন্ট হয় লেটার অফ ক্রেডিট বা LC এর মাধ্যমে। আর এই LC এর টাকা পাওয়ার মূল চাবিকাঠি হল এই বিল অফ লেডিং।
প্রসেসটা এমন, আপনার ফ্যাক্টরি মাল পাঠায়, শিপিং লাইন আপনাকে বিএল দেয়, আপনি সেই বিএল আর অন্যান্য ডকুমেন্ট ব্যাংকে জমা দেন। ব্যাংক তখন এলসি এর শর্তের সাথে আপনার ডকুমেন্ট অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখে, সবকিছু 100% ঠিক থাকলেই কেবল পেমেন্ট রিলিজ করা হয়। এখন ভাবুন, এই পুরো চেনের মধ্যে যদি বিল অফ লেডিংয়ে একটা ছোট্ট ভুলও থাকে, তাহলে কি হতে পারে? সোজা কথায়, পেমেন্ট আটকে যাবে। একটা ছোট্ট ভুল, কিন্তু তার প্রভাব কিন্তু অনেক বড়। এই স্লাইডটায় একটু খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ আসল সমস্যাগুলোই এখানেই হয়। যেমন ধরুন, বায়ারের নাম জন ডোয়ের বদলে ভুলে জহম ডো লেখা হলো, কিংবা পোর্টের নাম আলেকজান্ড্রিয়ার জায়গায় কায়রো লেখা হলো। আবার ধরুন, এলসিতে বলা আছে মাল সিআইএফ বেসিসে যাবে, কিন্তু বিএলএ লেখা এফওবি। এই ধরনের ছোট ছোট অমিলের জন্যই ব্যাংক পেমেন্ট আটকে দেয়। এমনকি ডকুমেন্ট জমা দিতে একদিন দেরি হলেও পেমেন্ট আটকে যাবে। সবসময় মনে রাখবেন, এখানে প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ লক্ষ লক্ষ ডলারের সমান। তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরেকবার এক জায়গায় করে ফেলি। এই পয়েন্টগুলো প্রত্যেক কমার্শিয়াল এবং প্রোডাকশন প্রফেশনালের মনে রাখা উচিত। তাহলে মূল কথাগুলো কি? ১. বিএল শুধু একটা কাগজ নয়, এটা একই সাথে রসিদ, চুক্তি এবং ক্ষেত্রবিশেষে মালিকানার দলিল। ২. মনে রাখবেন, অর্ডার বিএল এর ক্ষেত্রে যার হাতে অরিজিনাল মাল তারই। ৩. আকাশপথের এডব্লিউবি কিন্তু মালিকানার দলিল নয়। আর সবশেষে, এলসি পেমেন্ট পেতে হলে ডকুমেন্টে ১০০% নির্ভুল তথ্য থাকতে হবে, কারণ কোনো আইনি সমস্যায় এই কাগজটাই আপনার ফ্যাক্টরির প্রধান সুরক্ষা। একটা নির্ভুল বিল অফ লেডিং মানে কিন্তু শুধু সময়মতো পেমেন্ট পাওয়া নয়, এর মানে হলো একজন হ্যাপি বায়ার আর আন্তর্জাতিক বাজারে আপনার ফ্যাক্টরির একটা শক্ত সুনাম তৈরি হওয়া। এটাই প্রফেশনালিজমের পরিচয়। তাই শেষ কথা হলো, বিল অফ লেডিং যখন চেক করবেন, তখন এমনভাবে প্রতিটি শব্দ চেক করুন যেন আপনার পুরো পেমেন্ট এটার ওপরেই নির্ভর করছে। কারণ বাস্তবতা এটাই, সামান্য একটা অবহেলা এখানে অনেক বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে।